রিসেন্ট আমাদের সঙ্গে যখন ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলো, বা সত্যি কথা বলতে ভারতকে যখন আমরা রিজেক্ট করলাম এবং কলকাতা এবং অন্যান্য জায়গা থেকে যে আমাদের ভারতীয় যে পণ্যগুলো আমরা আগে আমদানি করতাম, সেই জায়গাগুলোতে পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা দেখলাম যে এর অল্টারনেটিভ বিকল্প হিসেবে কিন্তু আমাদের কাছে প্রচুর পণ্য আসছে পাকিস্তান থেকে। পাকিস্তানে প্রচুর পণ্য আসছে এবং এতে করে কিন্তু আমাদের বাজার দর কিন্তু আগের চাইতে অনেক কমেও গেছে। সো এইটা একটা জিনিস যেটা হয়তো এই যুদ্ধ দীর্ঘায়িত হলে, বাট তারপরেও এই যুদ্ধটাকে তারা বঙ্গোপসাগরে টেনে নিয়ে আসবে কি না, এটা একটা চিন্তা করার বিষয়। কারণ যুদ্ধটা কিন্তু হচ্ছে ভারতের পশ্চিম ফ্রন্টে, আর আমাদের সঙ্গে পাকিস্তানের যে যোগাযোগ, সি লাইন অফ কমিউনিকেশন যেটা আছে, এই জায়গাটাতে ভারত তার যুদ্ধটাকে ছড়িয়ে দিতে চাবে কি না, এত বড় ঝুঁকি সে নেবে কি না, এটা একটু চিন্তা করে দেখার বিষয় আছে। যেটা আমরা অনেকেই ইনস্ট্যান্টলি বুঝতে পারি না, সেটা হচ্ছে একটা দেশ, সে যত শক্তিশালী দেশই হোক না কেন, সে কখনোই একটার বেশি ফ্রন্ট ওপেন করতে চায় না। যেমন এখন ইন্ডিয়া কিন্তু অলরেডি পাকিস্তানের সঙ্গে তার ওয়েস্টার্ন ফ্রন্টে কিন্তু অলরেডি একটা কনফ্লিক্ট সিচুয়েশনের মধ্যে আছে। এই অবস্থাতে সে নতুন করে বঙ্গোপসাগরে কিংবা বাংলাদেশে কিংবা চায়নার দিকে, নর্থের দিকে অন্য কোনো ফ্রন্ট ওপেন করতে চাবে না। কোনো সমরবিধি এই ধরনের পরামর্শ দেবে না। বাট মোদী সরকার অবশ্যই, মানে আমি সবচেয়ে সভ্যভাবে কীভাবে বলা যায় না, এই লোকটা হচ্ছে একটা সর্ট অফ, আমি বলবো ক্রেজি, ওর পক্ষে যে কোনো কিছুই সম্ভব। তো সে যে এরকম কোনো উদ্যোগ নেবে না, সেই ধারণা আমরা একেবারেই ফেলে দিতে পারি না। বাট এতে আমি একই কথা বলবো যে এটা নিয়ে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কারণ সেই ক্ষেত্রে তার যে ডাইলিউশন হবে, তার যে টোটাল ফোর্স কনসেন্ট্রেশনটা যে ডিসিপেট হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন তার শক্তি কিন্তু কমে আসবে। তখন সে পশ্চিমেও মার খাবে, আর এদিকে যদি আসে এখানেও মার খাবে। কাজে এই ধরনের কোনো রণকৌশল সে নেবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আরও কিছু ব্যাপার আছে, অর্থনীতির ব্যাপার যেটা বললেন, যেমন আমাদের এই যে কমার্শিয়াল ফ্লাইটগুলো, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই যে পাকিস্তানের উপর দিয়ে ভারতের যে মিসাইলগুলো যাচ্ছে, এই কারণে কিন্তু অনেক কমার্শিয়াল ফ্লাইট কিন্তু তাদের রুট চেঞ্জ করে অনেক ঘুরে যাচ্ছে। আমাদের বাংলাদেশ বিমানও তাই করছে, ইউএস বাংলা এয়ারলাইন্স বা অন্যান্য যেগুলো আছে দূরপাল্লার বিমান, তারা কিন্তু অনেক ঘুরে যেতে হচ্ছে। এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়বে। বাট এই ইম্প্যাক্টগুলো আমার মনে হয় যে দিস আর অতটা মানে আমাদের জন্য একেবারেই কঠিন একটা অবস্থায় ফেলে দিব আমি সেটা মনে করি না। আমি কিন্তু অলসো স্টুডেন্ট অফ পিস, আমি শান্তি নিয়ে লেখাপড়া করি। আমরা যেটা করি, যে কোনো কনফ্লিক্টকে আমরা রিফ্রেমিং করি নতুন করে, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইটস এ রিলিজিয়াস কনফ্লিক্ট, একটা ধর্মীয় দ্বন্দ্ব, মুসলমানদের মসজিদ তারা অ্যাটাক করছে, এরকম একটা পিকচার কিন্তু আমরা পাচ্ছি। এবং আমরা দেখছি তাদেরকে সহযোগিতা করছে কি, ইহুদিরা সহযোগিতা করছে, মানে ইসরায়েল সহযোগিতা করছে, যারা ওখানে গাজার মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে। সো এই রিজিয়নের ভেতরে কিন্তু একটা এই ধরনের একটা অনুভূতি ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এখানে মুসলমানরা আক্রমণের শিকার হচ্ছে। বাট আমরা যদি এটাকে রিফ্রেমিং করে দেখি, যেটা একটু আগে উনি বললেন, আব্বাসী ভাই যেটা বললেন, যে ইরানের সংশ্লিষ্টতা, দে আর সাইডিং উইথ ইন্ডিয়া, কারণ কি, ওই ইকোনমিক ইন্টারেস্ট। অ্যাট দি এন্ড অফ দি ডে আপনি বটমে গিয়ে কিন্তু দেখতে পাবেন যে কোনো কিছুর পিছনে দুটো জিনিসই থাকে, একটা হচ্ছে ক্ষমতার স্বার্থ, আরেকটা হচ্ছে ইকোনমিক বা অর্থনৈতিক স্বার্থ। এবং মোদি মূলত ক্ষমতার স্বার্থের কারণে এটা করেছে, ইরান ওদেরকে কোঅপারেট করছে ফর ইকোনমিক ইন্টারেস্ট। সো এই জিনিসটাকে যদি আমরা এই পয়েন্ট বাই পয়েন্ট যদি অ্যাড্রেস করি, তাহলে এটা ফ্লেয়ার অফ হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। একদম।